পদ্মা সেতুর মূল সড়কে পিচ ঢালাই শুরু, 2 স্তরে 100 মিলিমিটার পুরুত্বের কার্পেটিং হচ্ছে বিশ্বমানের। ভাগ্য বদলের অপেক্ষায় দক্ষিণাঞ্চলবাসী। 4 বছরের মধ্যে ফ্রান্সের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যের আকার দ্বিগুণ করতে চায় বাংলাদেশ। ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী। বাংলাদেশে বিনিয়োগের আহ্বান। মাদারীপুরে নির্বাচন কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ। ঘরে ঘরে পাহারা দিয়ে সহিংসতা ঠেকানো সম্ভব নয় বললেন সিইসি। ময়মনসিংহের ত্রিশাল বাড়িপাড়া সড়কে ট্রাক চাপায় সিএনজি অটোরিকশার 5 যাত্রী নিহত, আহত 1। ট্রাক জব্দ, পালিয়েছেন চালক। এবং নির্দিষ্ট বুথে দিয়ে পরীক্ষার আগেই মুখস্থ করানো হতো প্রশ্নের উত্তর। ব্যাংকের সমন্বিত নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িত ব্যাংক কর্মকর্তাও, আটক 5। দেখছিলেন শিরোনাম। জনপদে সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। পদ্মা সেতুর মূল সড়কে শুরু হয়েছে পিচ ঢালাই। 2 স্তরে 100 মিলিমিটার পুরুত্বের কার্পেটিং হচ্ছে বিশ্বমানের। 60 মিলিমিটার পুরুত্বের প্রথম স্তরটি দেয়া শুরু হয় সেতুর 40 নম্বর খুঁটির কাছ থেকে। জুনের আগেই কাজ শেষ করার আশা সেতু কর্তৃপক্ষের। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। কোটি কোটি মানুষের ভাগ্য বদলে দেওয়ার পদ্মা সেতুর মূল সড়কে বুধবার শুরু হয়েছে কার্পেটিং। 4 লেনের সেতুর মাঝে ডিভাইডারের পশ্চিম পাশের 2 লেনে চলছে এই পিচ ঢালাই। ধূসর, হলুদ, সাদা ও কমলা রঙের ওয়াটারপ্রুফ লেয়ারের উপর প্রথম লেয়ারে 60 মিলিমিটার পুরো করে কার্পেটিং করা হচ্ছে। পরবর্তীতে দ্বিতীয় লেয়ারে আরও 40 মিলিমিটার পুরুত্বের কার্পেটিং হবে। 2 লেয়ারে 100 মিলিমিটার পুরুত্বের এই কার্পেটিং বিশ্বমানের। 100 বছরের আয়ুষ্কাল ঠিক রেখে আগামী জুনের মধ্যে যানবাহন চলাচল উপযোগী করতে চলছে কাজ বলে জানান প্রকল্প পরিচালক। আমাদের অ্যাসফল্টের নিচে এটা থাকবে কংক্রিটের উপরে, অ্যাসফল্ট দিয়ে অবশ্য পানি ঢুকে। এই পানিটা ইন দ্য লং রান 170-80 বছর পরে এই পানিটা যাইয়া অনেক সময় আমাদের লোহার মধ্যে মরিচা ধরে এটার লাইফটা কমায় দিতে পারে। ওই প্রিকশন হিসাবে এটাকে আপনার করা হয়েছে যে ওয়াটারপ্রুফ মেমব্রেন দেওয়া হবে। ইউরোপের অনেক দেশে এটা দেওয়া হয়। যেহেতু স্ট্রাকচারটাকে আমরা ডিজাইন করছি 100 বছরের জন্য, এই জন্য এটা দরকার হচ্ছে। এই সেতু ঘিরে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চল সহ দেশব্যাপী নতুন আশা উকি দিচ্ছে। আমরা যে কত খুশি এটা বলে বোঝাতে পারবো না। আমাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। পদ্মা সেতু পুরো কমপ্লিট হওয়ার পর্যায়ে এখন আমাদের কাছে অনেক আনন্দ লাগতেছে। পড়ায় কাজ শেষ হয়ে গেছে, 2022 সালে পদ্মা সেতু চলবো, এটা আমাদের অনেক গর্ব। পিচ ঢালা শেষ হয়ে গেলে মনে করো আমরা গাড়ি নিয়ে অনেক দূরে যাইতে পারবো। আমরা আরও খুশি এই পদ্মা সেতু চালু বলে। আমরা হয়তো কাজে সর্বদিকে লাভবান। আমরা আমাদের অনেক উপকার হয়েছে, যেমন আমাদের ঢাকা যাইতে তো অসুবিধা, ব্রিজ হয়েছে, এখন গাড়িতে মাল সামান আইবো, দক্ষিণবঙ্গের অনেক উন্নত হইব। প্যারাপেট ওয়াল স্থাপন ও ডিভাইডার নির্মাণ শেষ পর্যায়ে। এখন এক্সপানশন জয়েন্টের কাজও চলছে পুরোদমে। মূল সেতুর অগ্রগতি হয়েছে 95% বেশি। পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি প্রায় 89%। শরীয়তপুরের জাজিরা থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। এদিকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের পদ্মা সেতু প্রকল্পের অগ্রগতির কথা তুলে ধরে বলেছেন, নির্দিষ্ট সময়েই চালু হবে সেতু। সকালে নিজ বাসভবন থেকে চট্টগ্রামে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। আগামী বছর 4টা মেগা প্রকল্পে উদ্বোধন হবে। যে আমাদের সক্ষমতা, সাহসের প্রতীক, আমি বলবো আমাদের নেত্রীর সাহসের সোনালী ফসল পদ্মা সেতু। আজ থেকে আমি সুখবর দিচ্ছি যে পদ্মা সেতুর কার্পেটিং কাজ শুরু হয়েছে। আগামী বছর জুন নাগাদ কাজ ইনশাল্লাহ আমাদের শেষ হয়ে যাবে। প্রতিরক্ষা সহযোগিতা সম্মতিপত্র স্বাক্ষরের মাধ্যমে নতুন মাত্রা পেল বাংলাদেশ ফ্রান্স দ্বিপক্ষীয় সম্পর্ক। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর দক্ষতা বাড়ানোর জন্য আধুনিক প্রশিক্ষণের পাশাপাশি প্রযুক্তি বিনিময়ে সম্মত হয়েছে দুই দেশ। মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও প্রধানমন্ত্রী জ্যাক অস্টেক্সের সঙ্গে সরকার প্রধান শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকে এই সম্মতিপত্র সই হয়। এর আগে রাজকীয় কায়দায় এলিসি ও ম্যাটিক ননন প্রাসাদে অভ্যর্থনা জানানো হয় শেখ হাসিনাকে। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়।
প্রায় 2 যুগ পর ইউরোপের প্রভাবশালী দেশ ফ্রান্সের মাটিতে দ্বিপক্ষীয় সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির প্রধানমন্ত্রী জ্যাঁ কস্টেক্সের সরকারি বাসভবন ম্যাটিগনন প্যালেসে পৌঁছান শেখ হাসিনা। এ সময় উষ্ণ অভ্যর্থনা জানান কস্টেক্স। পরে দুই দেশের প্রতিনিধি দল বসে আনুষ্ঠানিক বৈঠকে। এ সময় দ্বিপক্ষীয়, আন্তর্জাতিক ও এশীয় প্যাসিফিক অঞ্চলের শান্তি ও নিরাপত্তা ইস্যুসহ বহুপাক্ষিক বিষয়ে আলোচনা করেন শীর্ষ নেতারা। বৈঠকের পর দুই দেশের সম্পর্ক উন্নয়নে প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর কৌশল হিসেবে হাসিনা কস্টেক্সের উপস্থিতিতেই ম্যাটিগনন প্যালেসেই স্বাক্ষরিত হয় সম্মতিপত্র বা লেটার অব ইন্টেন্ট। বৈঠকের আনুষ্ঠানিকতা শেষে শেখ হাসিনাকে বিদায় জানান ফরাসি প্রধানমন্ত্রী জ্যাঁ কস্টেক্স। এর আগে মঙ্গলবার স্থানীয় সময় সকালে ফ্রান্সের প্যারিসে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দুপুরে তিনি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর আমন্ত্রণে যান ঐতিহাসিক এলিসি প্যালেসে। দুই শীর্ষ নেতা ফটো সেশনের পর দ্বিপক্ষীয় বৈঠক করেন। প্রেসিডেন্টের সরকারি বাসভবন বা এলিসি প্যালেসের ঐতিহ্য বজায় রেখে রাজকীয় রাষ্ট্রাচারে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানায় প্রেসিডেন্টের গার্ড রেজিমেন্ট। দুদেশের জাতীয় সঙ্গীত বাজিয়ে সম্মান জানানো হয়। প্যালেসের কর্মকর্তাদের নিয়ে প্রেসিডেন্সিয়াল গার্ড পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এলিসি প্যালেসের ঊর্ধ্বতন কর্মকর্তারা পুরো প্যালেসের খুঁটিনাটি দিক ও ঐতিহ্য সম্পর্কে অবহিত করেন শেখ হাসিনাকে। পরে রিপাবলিকান গার্ডের পক্ষ থেকেও সম্মান জানানো হয় তাকে। দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের জন্য ব্যবসা, বিনিয়োগ ও প্রতিরক্ষা সহযোগিতায় জোর দিয়েছে দুই পক্ষই। কূটনীতিকরা আশাবাদী যে এই সফর বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যেকার দ্বিপাক্ষিক অংশীদারিত্বের সম্পর্ককে আরও শক্তিশালী করার ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা তৈরি করল। দেবাশিস রায়, সময় সংবাদ। 2025 সালের মধ্যে ফ্রান্সের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যের আকার দ্বিগুণ করতে চায় বাংলাদেশ। ফ্রান্সে ফরাসি ব্যবসায়ীদের সংগঠন MEDF এর সঙ্গে বৈঠকে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং প্রধানমন্ত্রী জ্যাঁ কস্টেক্সের সঙ্গে বৈঠকে ফ্রান্স বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ব্যাপারে ঐকমত্য হয়েছে বলেও জানিয়েছেন বাংলাদেশের সরকার প্রধান। Bangladesh needs investment and trade to fast track its growth. Together, we can create a win-win situation for our two economies. I invite French investors to witness firsthand the investment opportunities in Bangladesh. During yesterday's talks with President Macron and also with Prime Minister, we have agreed to take our bilateral relations to new heights. This should be reflected in our economic partnership as well. I look forward to your active cooperation in making that happen. Bangladesh stands ready to welcome you to make your business venture grow for our mutual benefit. মাদারীপুরের কালকিনির সিডিখানে আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত 20 জন। এদের মধ্যে আশঙ্কাজনক 3 জনকে বরিশাল শেরি বাংলা মেডিকেলে পাঠানো হয়েছে। এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হওয়ায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার, অভিজিতের পাঠানো তথ্য ও শাহাদাত আগুনের ছবিতে রিপোর্ট। স্থানীয়রা জানান, বুধবার ভোরে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ প্রার্থী চাঁদ মিয়া শিকদার ও স্বতন্ত্র প্রার্থী মিলন মিয়ার সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এই সময় শতাধিক ককটেল ও হাতবোমা বিস্ফোরণ হয়। আহত অন্তত 20 জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শেরে বাংলা মেডিকেলে পাঠানো হয়। আমরা অনেক আতঙ্কে আছি, আমরা নদীর ওই পারে যাইতে পারি না, গেলে আমাকে হামলা দিয়ে নদীর এপার লয়ে দাওয়া। সুস্থ ভাবে জানি ভোটটা দিতে পারি, এই দাবি আমাকে। কোনো গ্যাঞ্জাম আমরা ভালোবাসি না, আর যে গ্যাঞ্জাম করছে তার আমরা বিচার চাই। সবার শরীরে বোম ব্লাস্টের শরীরে কারো একজনের যে অবস্থা খারাপ ছিল, তার পুরো ফেস ডিসফিগারমেন্ট হয়ে গেছিল, মুখের চামড়া পুরো উঠে গেছিল। এই ঘটনায় একে অপরকে দুষছেন দুই চেয়ারম্যান প্রার্থী। এমন অতর্কিতভাবে এই ঘটনা ঘটল, যেটা আমাদের প্রতিপক্ষ মিলন পেদার
সমর্থকরা। ঘটাইছে চারমেয়ার লোক নৌকার গোলাপ ভাই চারমেয়ারে নৌকা দিছে, সেই ঘটনা ঘটাইছে। সমস্ত লোকজন আমার বাড়িতে হামলা দিছিল। সংঘর্ষের ঘটনায় যারাই জড়িত থাকুক আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে কিন্তু আমাদের পুলিশ ৬-৭ জনকে অলরেডি ইতিমধ্যে গ্রেপ্তার করেছে এবং আমরা আইনি যে ব্যবস্থাটা আছে সেটা আমরা গ্রহণ করছি। বৃহস্পতিবার কালকিনি উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। সময় সংবাদ, মাদারীপুর। এদিকে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, ঘরে ঘরে পাহারা দিয়ে নির্বাচনী সহিংসতা ঠেকানো সম্ভব নয়। রাজনৈতিক দল ও প্রার্থীদের সহনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বিকেলে রাজধানীতে নির্বাচন ভবনে ইসি বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এছাড়া ঘোষণা করা হয়েছে চতুর্থ ধাপে 840টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল। বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে হতে যাচ্ছে দেশের 838 ইউনিয়ন পরিষদ নির্বাচন। এছাড়া চূড়ান্ত করতে হবে চতুর্থ ধাপে নির্বাচনী তফসিল। এসব নিয়েই বুধবার বিকেলে নির্বাচন ভবনে বৈঠকে বসে নির্বাচন কমিশন। সিইসি সহ কমিশনের বাকি সদস্যরা থাকলেও সভায় ছিলেন না বিভিন্ন ইস্যুতে আলোচিত নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। 1.5 ঘন্টার বৈঠক শেষে জানানো হয় চতুর্থ ধাপে আগামী 23শে ডিসেম্বর দেশের 840 ইউনিয়ন পরিষদে হতে যাচ্ছে ভোট গ্রহণ। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 29শে নভেম্বর। এখানে ইভিএম হবে 33টাতে। তবে সাম্প্রতিক নানা সহিংসতার ঘটনায় সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে নির্বাচন কমিশন। সিইসির জবাব, সহিংসতা ঠেকাতে ঘরে ঘরে পাহারা দেওয়া সম্ভব নয়। নরসিংদী যেটা হলো, রাত 3টার সময় গিয়ে সেখানে গোলাগুলি করেছে, মানুষ মেরে ফেলেছে। রাত 3টার সময় কোন মহল্লায় কারা কি যাবে সেটা নির্বাচন কমিশনের লোক অথবা আইন শৃঙ্খলা বাহিনীর লোক ছাড়া তো তখন তা সেভাবে থাকে না। ঘরে ঘরে মহল্লায় মহল্লায় পুলিশ দিয়ে পাহারা দিয়ে অপ্রীতিকর ঘটনা থামানো যায় না। রাজনৈতিক দল যারা নির্বাচন পরিচালনা করে, নির্বাচনে যারা প্রতিনিধিত্ব করে, তাদের সহনশীলতা এবং নির্বাচনশীল যদি আচরণ করে তাহলেই এই জাতীয় সমস্যা হবে না। বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে নির্বাচন উৎসবমুখর হবে দাবি করে সিইসি জানান, যে কোনো অপ্রীতিকর ঘটনা ঠেকাতে কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পরিষ্কার নির্দেশনা আছে, যে কোনো অস্থিতিকর পরিস্থিতি হয় তারা কঠোর হাতে সেটা দমন করবে। সাম্প্রতিক সহিংসতার পেছনে স্থানীয় আধিপত্যই ভূমিকা রাখছে উল্লেখ করে নির্বাচন কমিশনের দাবি, যে কোনো অভিযোগ এলে আইনি ব্যবস্থা নিতে পেরেছে কমিশন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। শহীদ নূর হোসেন দিবসে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের নেতৃত্বে শ্রদ্ধা জানালেও ছিলেন না বিএনপির কোনো শীর্ষ নেতা। এ সময় দেশে গণতন্ত্র চর্চা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দেন দল দুটির নেতারা। নূর হোসেনের পরিবার আশা করে তাদের সন্তানের আত্মত্যাগ যেন বৃথা না যায়। গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক, বুকে পিঠে এই স্লোগান লিখে 1987 সালের 10 নভেম্বর স্বৈরাচার বিরোধী আন্দোলনে গুলিতে শহীদ হন নূর হোসেন। স্বৈরাচার পতনের মাসখানেক আগে নূর হোসেনের আত্মদান বেগবান করেছিল আন্দোলন। দিনটিকে স্মরণ করে বুধবার ভোর থেকেই শহীদ নূর হোসেন চত্বরে ফুলেল শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধার মিছিলে ছিলেন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা, ছিলেন নূর হোসেনের পরিবারের সদস্যরাও। নূর হোসেনের স্বজনরা বলছেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ গণতন্ত্রের সুফল ভোগ করতে পারলেই সার্থক হবে নূর হোসেনের আত্মত্যাগ। গণতন্ত্র যেন সুসংগত থাকে, যার জন্য আত্মত্যাগ দেওয়া সেটা যেন ঠিক থাকে, সবাই মিলে জিলে আমরা যেন দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলি। শ্রদ্ধা জানাতে আসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বলেন গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন প্রাতিষ্ঠানিক রূপ পায়নি এখনো। আমাদের গণতন্ত্রের শৃঙ্খল মুক্তি ঘটলেও গণতন্ত্র এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শেখ হাসিনার নেতৃত্বে ক্রম বিকাশমান ধারা অব্যাহত থাকবে। অন্যদিকে বিএনপি শ্রদ্ধা জানায় যুগ্ম মহাসচিবের নেতৃত্বে। অভিযোগ করেন, ক্ষমতাসীন দল গণতন্ত্রের জন্য লড়াই করলেও আজ তারাই দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছে। গণতন্ত্র অবরুদ্ধ, আজকের মানবাধিকার ভুলণ্ঠিত, আজকে গণতান্ত্রিক পরিবেশ দেশে নেই, একদলীয় শাসন ব্যবস্থা আজকে চলছে। পরে নূর হোসেনকে স্মরণ করে শহীদ বেদিতে একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ডিজেল ও গ্যাস চালিত পরিবহন চিহ্নিত করতে লাগানো হবে স্টিকার, থাকবে না সিটিং সার্ভিস। একথা জানিয়েছেন পরিবহন মালিক সংগঠনের নেতারা। এদিকে বাড়তি ভাড়ার চেয়ে বেশি টাকা নেয় রাজধানীর কিছু বাসকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
চলমান অভিযানকে স্বাগত জানিয়েছেন যাত্রীরা। দুদিন পর বর্ধিত ভাড়ার তদারকিতে মাঠে নেমেছে কর্তৃপক্ষ। সোমবার থেকে নতুন ভাড়া কার্যকর হওয়ার পর থেকেই যাত্রীদের অভিযোগ ছিল অতিরিক্ত ভাড়া আদায়ের, তাই এই অভিযানকে স্বাগত জানান তারা। অভিযানটাকে অবশ্যই সাধুবাদ জানাই, যেন এই অভিযানটা চালু হয়ে যেন আমরা উপকৃত হই, যেন এটা থেমে না যায়। সরকার থেকে চার্ট টানানো, কিন্তু চার্ট টানায়নি, তারা নিজেরা চার্ট বানায় নিছে। এখন থেকে সরকার থেকে চার্ট দেওয়া হোক, তারপরে সেই অনুযায়ী কিলোমিটার বাড়ানো হোক, কারো কোনো সমস্যা নেই। 10 টাকা বা 5 টাকা, এখন নিচ্ছে 15 টাকা, 15 টাকা থেকে 20 টাকা। যদি কম দিতে যাচ্ছি তখন অনেক বার্গেনিং করতেছে আমাদের সঙ্গে, অনেক খারাপ আচরণ করতেছে। যাত্রীদের অভিযোগের ভিত্তিতেই ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেন নিয়ম না মানা পরিবহনকে। কাজলার থেকে গুলিস্তান আসি 10 টাকা ভাড়া, এখন নিচ্ছে 20 টাকা, ডবল করছে। আমাদের কাছ থেকে একটা জরিমানা হয়েছে, আমরা কেন কিলোমিটার হিসাবে ওই যেখানে নামবে সেইখানের ভাড়াটা নিচ্ছি না। অতিরিক্ত ভাড়া আদায়ের সঙ্গে দেখা হয় গাড়ির ফিটনেসও। পরিবহন প্রতি 1 থেকে 1,500 টাকা করে জরিমানা করেন আদালত। সরকার নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। অন্য ক্ষেত্রে যাই হোক না কেন, সরকার যেটা বলেছে, সরকার যেভাবে নির্ধারণ করে দিয়েছে, যাত্রীদের ভোগান্তি দেওয়ার কোনো অধিকার তাদের নেই। এদিকে বুধবার সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলন করে পরিবহন মালিক সংগঠন। সিটিং সার্ভিস ও গেট লক লেখা বন্ধের নির্দেশ দেওয়া হয় এখানে। সঙ্গে অতিরিক্ত ভাড়া বন্ধ না হলে পরিবহন মালিকদের পক্ষ থেকেই 10টি সার্ভিল্যান্স টিম নামানোর ঘোষণা দেওয়া হয়। কোন গাড়িগুলো সিএনজি, কোন গাড়িগুলো ডিজেল চালিত, স্টিকার লাগাই দিতে। 3 দিনের মধ্যে স্ব গাড়িতে সিটিং সার্ভিস এবং গেট লক সার্ভিস সম্পূর্ণ মুছে ফেলতে হবে। ডিজেলের দাম 23% বাড়ানোয় 3 দিনের পরিবহন ধর্মঘটের পর ঢাকা মহানগরীতে 26.5% ভাড়া বাড়ায় সরকার। চলমান এসব অভিযান এবং নানার আশ্বাস যাত্রীদের জন্য কতটুকু সুখবর বার্তা বয়ে নিয়ে আসবে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। তারপর তারা চাচ্ছেন চলমান থাকুক অভিযান, আর তাহলে হয়তো মাসিক খরচের যে বাড়তি বোঝা তা থেকে তারা নিস্তার পাবেন। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। নির্দিষ্ট বুথে নিয়ে পরীক্ষার আগেই মুখস্থ করানো হতো নিয়োগ প্রশ্নের উত্তর। এরপর যেতেন পরীক্ষার হলে। রাষ্ট্রায়ত্ত 5টি ব্যাংকের সমন্বিত নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠার পর এর সত্যতা পেয়েছেন পুলিশ কর্মকর্তারা। জড়িত অভিযোগে গ্রেফতার করা হয়েছে 5 জনকে, যাদের মধ্যে 4 জনই ব্যাংক কর্মকর্তা। পরীক্ষার কয়েক ঘন্টা আগেই ফাঁস করা প্রশ্ন ও উত্তরপত্র মুখস্থ করানো হয় পরীক্ষার্থীদের। রাজধানীতে এমন বুথে 20 থেকে 30 জন পরীক্ষার্থীকে প্রশ্ন ও উত্তর মুখস্থ করিয়ে কেন্দ্রে পাঠিয়ে প্রশ্ন জালিয়াতি করে হাতিয়ে নিত টাকা। অন্যদিকে মেধা তালিকা থেকে বাদ পড়ে যেত প্রকৃত মেধাবীরা। 6 নভেম্বর দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ক্যাশ অফিসার পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষায় 1511 পদের বিপরীতে অংশ নেন 1,16,427 জন চাকরি প্রত্যাশী। পরীক্ষার্থীদের দাবি ছিল প্রশ্নপত্র ফাঁস হয়েছে, যার 85টি প্রশ্নের প্রিন্ট করা উত্তরপত্র পাওয়া গেছে। তারই ধারাবাহিকতায় গোয়েন্দা পুলিশের অভিযানে ঢাকা, সাভার ও ঠাকুরগাঁও জেলা থেকে প্রশ্ন ফাঁস চক্রের 5 জনকে গ্রেফতার করেছে। এদের 3 জনই সরকারি ব্যাংকের কর্মকর্তা ও 1 জন বেসরকারি ব্যাংকের কর্মকর্তা এবং অন্যজন মোক্তারুজ্জামান রয়েল প্রশ্ন ও উত্তর ফাঁসের মূল হোতা আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ের আইটি কর্মকর্তা। প্রশ্ন তাদেরকে মুখস্থ করিয়ে দিবে, মুখস্থ করিয়ে দিলে বিকেলবেলা তারা পরীক্ষা দিবে। তো এখানে একটি বুথে আমরা আমাদের সোর্স কাজ করে এবং আমাদের অফিসাররা সেখানে পরীক্ষার্থী সেজে সেখানে অর্থের বিনিময়ে সেখানে ট্রেনিং কোচিং করে একটি বুথে। পুলিশ বলছে চক্রটি নিয়োগ পাওয়ার আগ পর্যন্ত বিভিন্ন ধাপে 5 থেকে 15 লাখ টাকা পর্যন্ত নিত। এই ব্যাংক কর্মকর্তারা মিলে এর একটা সিন্ডিকেট করে এবং তাদের প্রাথমিকভাবে, আজকে যেহেতু একটা মামলা হয়েছে, প্রাথমিকভাবে তারা বলে যে তারা পূর্ববর্তী আরও 4টি পরীক্ষাতেও তারা এই ধরনের এই সিন্ডিকেটটি কাজ করেছে এবং তারা প্রশ্ন আউট করেছে। এ পর্যন্ত 11টি বুথে এই চক্রের 25 থেকে 30 জনের নাম এবং প্রায় 200 জন পরীক্ষার্থীর নাম পাওয়া গেছে, যাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। হাসিবুল হাসান, সময় সংবাদ, ঢাকা। 4 মাসে দেশে ঢুকেছে 1.5 কোটি অবৈধ মোবাইল। এর সঙ্গে জড়িত ব্যবসায়ীদের কয়েকটি চক্র। রাজধানীর পল্লবীর একটি সুপারমার্কেটে অভিযান চালিয়ে 7 জন অবৈধ মোবাইল ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। জব্দ করা হয়েছে 300-র বেশি মোবাইল সেট। 17 কোটি জনসংখ্যার দেশে বিটিআরসির হিসেবে সচল মোবাইল হ্যান্ডসেটের সংখ্যা 22 কোটি, যার মধ্যে একটি বড় সংখ্যায় এসেছে অবৈধ পথে। সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে রাজধানীতেও এসব মোবাইল দেদারসে কেনাবেচা চালিয়ে আসছে কয়েকটি ব্যবসায়ী চক্র।
সোমবার রাজধানীর পল্লবীর একটি সুপারমার্কেট থেকে অনিবন্ধিত মোবাইল কেনা বেচার অভিযোগে 7 ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় কয়েকটি দোকান থেকে 300-র বেশি মোবাইল জব্দ করা হয়, যার মধ্যে রয়েছে আইফোন, স্যামসাং, শাওমি সহ বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন। পল্লবী থানার কয়েকটি মার্কেটে বিটিআরসির সহযোগিতায় অভিযান পরিচালনা করি এবং অপথে আসা, চুরাই পথে আসা মোট 309টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন জব্দ করি। এই ফোন সেট নিয়ে যখন আইনগত কোনো প্রশ্ন উঠবে তখন কিন্তু এই ফোনটি সরল বিশ্বাসে ক্রয় করেছেন তিনিও বিপদে পড়বেন। বিটিআরসি জানায় গত 4 মাসে প্রায় 1.5 কোটি মোবাইল কর ফাঁকি দিয়েই দেশের বাজারে ঢোকে, যার মধ্যে 1 কোটির বেশি মোবাইলকে নিবন্ধনের আওতায় আনা হয়েছে। বাকি রয়ে গেছে আরও 44 লাখ হ্যান্ডসেট। একটা হচ্ছে সরকারের রাজস্ব ক্ষতি, আরেকটা হচ্ছে যিনি এই ফোনটা কিনছেন তিনি ইন ফিউচারে একটা বিড়ম্বনার শিকার হতে পারেন। ইন ফিউচারে এই ফোনগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে সে যে 5,000 বা 10,000 টাকা দিয়ে ফোনটা কিনলো, যে আমি ফোনটা কিনলাম বাট আমি ফোনটা ইউজ করতে পারছি না। সম্প্রতি এনআই নামে একটি সিস্টেম তৈরি করেছে নিয়ন্ত্রক সংস্থাটি, যার মাধ্যমে অনিবন্ধিত সব মোবাইল অচিরেই বন্ধ করে দেওয়া হবে বলে জানায় বিটিআরসি। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। অনুমতি ছাড়া গান ব্যবহারের অভিযোগে একটি মোবাইল ফোন কোম্পানির বিরুদ্ধে আলাদা মামলা করেছেন রকস্টার জেমস ও ব্যান্ড দল মাইলস। ঢাকা মহানগর দায়রা জজ আদালতে কপিরাইট আইনে এই মামলা করেন তারা। বাদীর জবানবন্দি গ্রহণ করে প্রতিষ্ঠানটির 5 কর্মকর্তাকে 30 নভেম্বর হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। মামলা করতে আদালতে রকস্টার জেমস তার অভিযোগ অনুমতি ছাড়াই তার 6টি গান কলার টিউন ও রিংটোন হিসেবে ব্যবহার করেছে মোবাইল ফোন অপারেটর বাংলালিংক। শুধু জেমস নন, ব্যান্ড দল মাইলসেরও 2টি গান এভাবে ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি। জেমসের অভিযোগ, এ বিষয়ে বাংলালিংককে আইনি নোটিশ দিয়েও কোনো জবাব পাননি। বাধ্য হয়েই বুধবার কপিরাইট আইনে তিনি ও মাইলসের শাফিন আহমেদ ও হামিন আহমেদ 2টি মামলা করেন। বাদীর জবানবন্দি গ্রহণ করে মোবাইল অপারেটর কোম্পানিটির 5 কর্মকর্তার নামে সমন জারি করেছেন আদালত। 30 নভেম্বর হাজির হয়ে তাদের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। জেমস এবং মাইলসের 8টা গান ওনারা স্বত্বাধিকারী থাকা সত্ত্বেও বাংলালিংক তাদেরকে এই গানগুলি ব্যবহার করে যে হাজার হাজার কোটি টাকা ব্যবসা করতেছে, তাদেরকে জানানোর পরেও তারা যখন আমাদের কথা শুনে নাই, যেন আমরা আদালতের দ্বারস্থ হই এবং কপিরাইট আইনে মামলা করি। আদালত আমাদের বিস্তারিত কথা শুনে 2টা মামলাই বাংলালিংককে সমন জারি করেন। বাংলালিংক বলছে তারা মামলার বিষয়ে আনুষ্ঠানিক কিছুই জানেন না, তবে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল। ওনার মামলার কোনো কপি এখনো হাতে পাই নাই, তো হাতে না পাওয়া পর্যন্ত আসলে আমরা এই বিষয়ে কোনো মন্তব্য করতে পারতেছি না। হাতে পেলে আমরা তারপরে হয়তো মন্তব্য করতে পারবো। এর আগে 19 সেপ্টেম্বর মামলার আবেদন নিয়ে মুখ্য মহানগর হাকিম আদালতে গিয়েছিলেন জেমস। সেদিন আদালত তার মামলার আবেদন গ্রহণ না করে গুলশান থানায় মামলা করতে বলেছিলেন। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। ময়মনসিংহের ত্রিশাল বাড়িপাড়া সড়কের বীররামপুর ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। সকাল 8:30টায় এই ঘটনা ঘটে। ঘটনার পরই ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে পালিয়ে গেছে চালক। হোসেন আলীর তোলা ছবিতে সাদিকুর রহমানের রিপোর্ট। সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক মেয়েকে হারিয়ে দিশেহারা ঝর্ণা বেগম। ঢাকার একটি পোশাক কারখানায় কর্মরত মিনা আক্তার বুধবার সকালে ঢাকা থেকে নিজ বাড়ি বালিপাড়ায় ফিরছিলেন। ময়মনসিংহের ত্রিশালে বাস থেকে নেমে সিএনজি অটোরিকশায় করে বালিপাড়া আসার পথে বীররামপুরে বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই ট্রাকের সঙ্গে সরাসরি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সিএনজি চালকসহ 2 জন। পরে গুরুতর আহত অবস্থায় সিএনজির বাকি 4 জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিনা সহ আরও 3 জন। ময়মনসিংহ হসপিটালে আনার পরে রাস্তায় মারা যায় আমার নানা। বড় হুজুরে ফোন দেখে কইতেছে তোমার চাচা মারা গেছে, চালায় যাও। মহসিন তোমার চাচা বলে। এই ঘটনায় ট্রাকটিকে জব্দ করা হলেও পলাতক রয়েছে ট্রাক চালক। মোট 5 জন মারা যায়। তো এই সংক্রান্তে আমাদের ডাম্প ট্রাকটা আটক আছে আর মামলা প্রক্রিয়াধীন। ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় গত 1 মাসে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন অন্তত 14 জন। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ। এদিকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে বকশিশ কম পেয়ে রোগীর অক্সিজেন মাস্ক খুলে নেওয়া ওয়ার্ড বয় হাসপাতালের কর্মচারী নয় বলে দাবি কর্তৃপক্ষের। ঘটনা তদন্তে এর মধ্যেই কমিটি গঠন করা হয়েছে।
এদিকে দোষীকে ধরতে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। বগুড়া জিয়াউর রহমান মেডিকেলে ওয়ার্ড বয়কে 50 টাকা বকশিশ কম দেয় রোগীর অক্সিজেন মাস্ক খুলে নেয় মৃত্যুর ঘটনা জানাজানি হলে হাসপাতালে ভিড় করেন পরিবারের সদস্যরা, চান ঘটনার সুষ্ঠু বিচার। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় অভিযুক্ত ওয়ার্ড বয় আসাদুজ্জামান ধলু স্থায়ী কর্মী নয়, দৈনিক মজুরির ভিত্তিতে তাকে নিয়োগ দেয়া হয়। ঘটনা তদন্তে এরই মধ্যে কমিটি গঠন করা হয়েছে। 5 কর্মদিবসের মধ্যে রিপোর্ট দাখিলের নির্দেশ দেয়া হয়। আমরা এটা সুষ্ঠু একটা তদন্তের জন্য একটি 4 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠেছি। 5 কর্মদিবসের মধ্যে আমাদের একটি তদন্ত রিপোর্ট দাখিল করবেন। সে অ্যাকচুয়ালি আমাদের সরকারি হাসপাতালে কোনো সরকারি কর্মচারী বা নিয়মিত কর্মচারী নয়। এদিকে আসাদুজ্জামানকে ধরতে অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ গেছিল, ঘটনার সত্যতা পাওয়া গেছে, তদন্ত চলতেছে। নিহতের স্বজনরা জানান মঙ্গলবার রাতে সড়ক দুর্ঘটনায় আহত বিকাশ চন্দ্রকে জিয়াউর রহমান মেডিকেলে হাসপাতালে নেওয়া হলে অভিযুক্ত ওয়ার্ড বয় ট্রলি নিয়ে রোগীকে জরুরি বিভাগে নিয়ে যায়। এ সময় বকশিশ হিসেবে 200 টাকার বদলে 150 টাকা দেয়া হলে ওয়ার্ড বয় রোগীর অক্সিজেন মাস্ক খুলে দেন। এরপর পরে রোগীর শ্বাসকষ্ট শুরু হয় এবং মৃত্যু ঘটে। এই 50 টাকার বিনিময়ে যুগে একটা জীবন যায়, এটা তো কেউ আর মানবে নয়। 200 টাকা ছিল না কাছে, 150 টাকা দিছে, 50 টাকা দিতে পারেনি, এর জন্য অক্সিজেন টান দিছে, তখনই সে মারা গেছে। বুকের ধন হারাইছে, বিচারে কি আরে কি দিয়ে কি করবো আমরা। নিহত বিকাশের বাড়ি গাইবান্ধার শাহঘাটা উপজেলার শিয়ালকুন্ডি গ্রামে। সময় সংবাদ, বগুড়া। বাংলাদেশ জিম্বাবুয়ের নারী দলের ওয়ানডে সিরিজের খবর। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ নারী দলের কাছে বিধ্বস্ত হয়েছে জিম্বাবুয়ের নারীরা। শুরুতে ব্যাট করতে নেমে মাত্র 48 রানে অল আউট হয় স্বাগতিকরা। লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র 2 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে টাইগার্সরা। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক ফাহিমা খাতুন। আঙুলের ইনজুরির কারণে এদিন খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শুরুতে ব্যাট করতে নেমে মাত্র 6 রান আসে জিম্বাবুয়ের উদ্বোধনী জুটিতে। সালমা জাহানারা নাহিদাদের তাণ্ডবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিক দলের নারীরা। জিম্বাবুয়ে নারী দলের ইনিংসে সর্বোচ্চ 17 রান তোলেন প্রিসিয়াস। বাংলাদেশের হয়ে জাহানারা, সালমা ও নাহিদা নেন 3টি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে 21 রানে মুর্শিদা ও শামিমা বিদায় নিলেও জয় পেতে খুব একটা কষ্ট হয়নি টাইগার্সদের। ফারজামার 11 আর রুমানার অপরাজিত 16 রানের সুবাদে 2 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ নারী দল। জানিয়ে দিচ্ছি জনপদের সময় শিরোনামগুলো। পদ্মা সেতুর মূল সড়কে পিচ ঢালাই শুরু, 2 স্তরে 100 মিলিমিটার পুরুত্বের কার্পেটিং হচ্ছে বিশ্বমানের। ভাগ্য বদলের অপেক্ষায় দক্ষিণাঞ্চলবাসী। 4 বছরের মধ্যে ফ্রান্সের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যের আকার দ্বিগুণ করতে চায় বাংলাদেশ। ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী, বাংলাদেশে বিনিয়োগের আহ্বান। এবং মাদারীপুরে নির্বাচন কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ। ঘরে ঘরে পাহারা দিয়ে সহিংসতা ঠেকানো সম্ভব নয় বললেন সিইসি। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়।